আমরা এই মুহূর্তে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগের সামনে আছি এবং আপনি জানেন একটু আগে দুপুরের একটু পরপরই ইনকিলাব মঞ্চের সদস্যদের উপরে যে হামলা হয়েছে এবং সেখান থেকে অনেক আহত, ইতিমধ্যে প্রায় 25 থেকে 30 জন ইতিমধ্যে এখানে ভর্তি হয়েছে এবং আরও একে একে আসছেন এবং এই আহতরা এখানে ভর্তি হয়েছে এবং আহতদের দেখতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এখানে পৌঁছেছেন, যারা জুলাইয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন। আমরা এমন একজনের সাথে কথা বলবো, একটু বলবেন আজকের যে হামলা হলো, এই হামলার কথা শোনা এটা প্রত্যাশিত ছিল কিনা যে ইনকিলাব মঞ্চের উপর হামলা হবে, তাও শহীদ হাদি হত্যার বিচারের জন্য হামলা, এটা কি প্রত্যাশা করেছিলেন কিনা? না, এটা জুলাই গণঅভ্যুত্থানের অপ্রত্যাশিত যে পুলিশ তার যে ভয়ানক চেহারা, যেটা আমরা জুলাই আগস্টে দেখেছি, সেই চেহারা আবার ফিরে যাবে এবং সেই চেহারায় ফেরার কারণটি হচ্ছে যে আমাদের খুবই প্রিয় আমাদের জুলাইয়ের সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির বিচারের দাবিতে যখন মুভমেন্ট চলবে, সেই মুভমেন্টে তারা এভাবে লাঠিচার্জ করবেন, রাবার বুলেট করবেন, এভাবে স্প্রিন্টার মারবেন, এটা আমাদের কাছে কোনোভাবে প্রত্যাশিত ছিল না। এবং একই সঙ্গে আমাদের পুলিশ যে জনবান্ধব হয়ে উঠতে পারেনি, পুলিশ যে আগের মতোই পেটোয়া বাহিনী হিসেবে আছে, পুলিশের শুধুমাত্র বাইরের পোশাক পরিবর্তন হলেও তাদের মরণে মগজে কোনো পরিবর্তন হয়নি, জনবান্ধব পুলিশ এখনও গঠন করা যায়নি। এবং এই ইন্টারিম গভর্নমেন্ট যে পুরোপুরি ব্যর্থ পুলিশের সংস্কারে, পুলিশের রিফরমেশনে, সেটা আজকে আমরা আরও একবার প্রমাণ পেলাম। যেভাবে করে নিরীহ ছাত্র নাগরিকদের উপরে, ইনকিলাব মঞ্চের কর্মীদের উপরে, নেতাদের উপরে হামলা করা হয়েছে, এটা অপ্রত্যাশিত এবং এটা একই সঙ্গে আমাদের জুলাইয়ের পরে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার নিশ্চিত পরিপন্থী। একই সঙ্গে আমরা বলতে চাই যে পুলিশ যদি ভেবে থাকে যে এই 12 তারিখে যে নির্বাচন হবে, নির্বাচনের পরে যারা নির্বাচিত সরকার হিসেবে আসবেন তারা আওয়ামী লীগের মতোই তাদেরকে অপকর্মের শেল্টার দিবেন এবং তাদেরকে ওয়েপন হিসেবে ব্যবহার করবেন, তাহলে পুলিশ সেটা ভুল ভাববে। পুলিশ যদি নির্বাচনের পরেও, নির্বাচিত সরকার আসার পরে এই নির্বাচিত সরকারের পেটোয়া বাহিনী হিসেবে, আবাসিক পেটোয়া বাহিনী হিসেবে কাজ করে, তাহলে মানুষ খুব বেশি দিন সহ্য করবে না। ফলত এভাবে করে পুলিশ যেভাবে জুলাই মাসে প্রতিরোধের সম্মুখীন হয়েছিল, বলছেন তারাও পুলিশের আজকের এই আচরণে ক্ষুব্ধ। এখানে আসলে তারা কেউ প্রত্যাশাও করেননি যে এরকম একটা দিনে, যেখানে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে তারা সেখানে শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছেন, এরকম একটি জায়গায় পুলিশ এরকম হামলা করতে পারে, যেখানে তারা সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, যেখানে তারা তাদের যেই আন্দোলন দমনের যে সর্বোচ্চ অস্ত্র, আন্দোলন দমনের সবগুলো ব্যবহার করেছে। স্বাভাবিকভাবেই জুলাই যোদ্ধা যারা রয়েছেন, জুলাই যারা আন্দোলন করেছেন, তারা আজকের এই পরিস্থিতি দেখে ক্ষুব্ধ। আমরা আরও একজন এর সাথে কথা বলতে চাই, আমরা তার অনুভূতিটা জানতে চাই। আপনি যখন শুনলেন যে জুলাই যোদ্ধাদের উপরে এভাবে ইনকিলাব মঞ্চের কর্মীদের উপরে হামলা হয়েছে, আপনি তখন কি এটা প্রত্যাশিত বা প্রত্যাশা করেছিলেন কিনা? আচ্ছা, ঘটনাটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আজকে যখনই আমরা আসলে খবর পেয়েছিলাম, তখন আমরা ঢাকা 8 আসনের যে নির্বাচনী প্রচারণা, সেখানে ছিলাম নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে, এবং আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি সহই মিছিল নিয়ে যমুনার সামনে দিয়ে ইন্টারকন্টিনেন্টাল হয়ে শাহবাগে প্রথমে অবস্থান নেয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে আসি। তো আসলে আজকের পুরো ঘটনাটাই অপ্রত্যাশিত এবং আমরা দেখেছি যে পুলিশের শুধুমাত্র পোশাক পরিবর্তন হয়েছে, তাদের যে গুণগত চরিত্র, সেই চরিত্র একটুও পরিবর্তন হয়নি এবং তারা এখনও যে জনবিরোধী, মানুষ বিরোধী, যে গণমানুষের বিরুদ্ধে যেই অবস্থান, সেটি তারা এখনও বজায় রেখেছে। আমরা দেখেছি এই পুলিশ, তারা হচ্ছে হাদি ভাইয়ের হত্যার আজকে 1 মাসের বেশি সময় পার হয়ে গেলেও তারা আজকে হাদি ভাইয়ের অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারে নাই, কিন্তু ঠিকই তারা হচ্ছে যারা হাদি ভাই হত্যার বিচারের জন্য আন্দোলন করছে তাদের উপর আক্রমণ করতে পারে। এবং খুবই অবাক করা বিষয় হচ্ছে, এখানে এই পুলিশের কোনো ধরনের লজ্জা কিংবা অনুতাপ বা অনুশোচনা নাই, বরং আমরা দেখতে পারি যে জুলাই মাসে যখন তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছিল, সেই প্রত্যাখ্যানের যে রাগ, সেটি তারা এখনও ছাত্র জনতার উপরে দিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যখন বিভিন্ন ইস্যুতে স্টুডেন্টরা বিভিন্ন মুভমেন্টগুলোতে করছে, জুলাইয়ের যে শিক্ষার্থীরা ছিল তারা যখন মুভমেন্টগুলো করছে, পুলিশ সেখানে তাদের যে ব্যক্তিগত রাগ এবং ক্ষোভ, সেটির বহিঃপ্রকাশ হিসেবে তাদের উপর আক্রমণগুলো। জি, যেমনটি শুনছিলেন যে এখানে মূলত যারা এখানে আহতদের দেখতে এসেছেন, তাদের অন্যতম অভিযোগ ছিল পুলিশের আচরণ নিয়ে এবং গণঅভ্যুত্থানের পরে পুলিশের যে পূর্বের যে আচরণ, তাদের ভাষায় যে পূর্বে যে আচরণটা ছিল, সেই ধরনের আচরণ পুলিশ যে পরিহার করতে পারেনি এবং এখনও যে মারমুখো যেই আচরণটা রয়েছে, সেটাই আজকে তারা লক্ষ্য করেছেন। এবং দেখছেন হসপিটালের সামনে এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের কর্মীদের প্রচুর ভিড় রয়েছে এবং তারা তাদের যেই ক্ষোভ
সেই ক্ষোভের কথা বলছেন এবং বারবার একটা কথাই বলছেন যে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের শান্তিপূর্ণ দাবিতে পুলিশ এভাবে হামলা করবে এটা তাদের প্রত্যাশা ছিল না। এবং তারা জানিয়েছেন যে দুপুরের পরপরই আসলে তাদের ওপরে হামলে পড়ে পুলিশ এবং সেখানে টিয়ার শেল, সেখানে অন্যান্য যে এই ধরনের আন্দোলন দমনের যে অস্ত্র বিশেষ করে শুরু করেছিল লাঠিচার্জ দিয়ে, এরপরে একে একে সেখানে জলকামান নিক্ষেপ করা হয় এবং এছাড়াও টিয়ার শেল সহ রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে এবং এখন পর্যন্ত অনেক আহত এখানে হসপিটালে যুক্ত হয়েছে, অনেক যারা আহত অবস্থায় আছেন এবং এই অবস্থায় আসলে একে একে আসছেন এবং আরও কতজন যে আহত সেটা এখনও নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তো এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সামনে এবং এখানে ইনকিলাব মঞ্চের আহত ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টা যতজন ছিলেন নিঃসন্দেহে তাদের আজ 5 আগস্টের ফল, তারা আজকে এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। অথচ যেই মানুষগুলোর কারণে তারা আজকে এই উচ্চ পর্যায়ে গেছেন, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, সেই মানুষগুলোর রক্ত ঝরিয়েছে একেবারে মেয়াদ যখন প্রায় শেষ মুহূর্তে এসে। স্বাভাবিকভাবে ইনকিলাব মঞ্চ সহ জুলাইপন্থী যে সকল মানুষ রয়েছেন, জুলাই যোদ্ধা রয়েছেন, যারা জুলাইকে ধারণ করেন, তাদের যেই আজকে ক্ষোভ তৈরি হয়েছে ইন্টারিমের উপরে, আমরা এখন পর্যন্ত যে জানতে পেরেছি আজকের এই আহতর হসপিটালাইজড করার পরে নিঃসন্দেহে তারা একটি ব্রিফিং করবেন। তারা আমাদেরকে জানিয়েছেন তারা একটি ব্রিফিং করবেন এবং সে সময় জানাবেন পরবর্তী কর্মসূচি। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ইন্টারিম বা আজকের এই হামলার পরে তারা কঠোর কর্মসূচি দিতে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত 2-1 করে আসছেন, কেউ রিকশায়, কেউ অ্যাম্বুলেন্সে, কেউ সিএনজিতে এবং তাদের বেশিরভাগেরই শরীর রক্তাক্ত, কারো হাতে, কারো পায়ে, কারো মাথায় ব্যান্ডেজ করা এবং পুরো এই পরিস্থিতিটার জন্য এখন পর্যন্ত পুলিশের উস্কানিকে দায়ী করছেন জুলাই যোদ্ধারা। তারা বলছেন তারা আসলে যমুনার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন কালকে থেকে। আপনি জানেন যে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গতকালকে থেকেই ওসমান হাদির স্ত্রী সহ আরও অনেকেই ওখানে অবস্থান করছিলেন এবং তারপরে আজকে একে একে ইনকিলাব মঞ্চের কর্মীরা সেখানে যোগ দেন এবং ধীরে ধীরে সে সংখ্যা বাড়তে থাকে এবং এই যখন তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছিল তখনই মূলত প্রশাসন ধীরে ধীরে তাদেরকে লাঠিচার্জ শুরু করে এবং লাঠিচার্জের পরবর্তীতে জলকামান সহ অন্যান্য যে বিক্ষোভ দমনের অস্ত্র রয়েছে তারা তা ব্যবহার শুরু করে। তো এখন পর্যন্ত আহতের সংখ্যা 30 ক্রস করেছে। এই হসপিটালেই ভর্তি হয়েছে, এর বাইরে আরও অন্যান্য হসপিটালে ভর্তি হয়ে থাকতে পারে, আমরা খোঁজ নিচ্ছি। কিন্তু এছাড়া এখনও যে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সময় আসছেন, তারা আহত অবস্থায় আসছেন এবং অনেকে আহত অবস্থায় আরেকজনকে হেল্প করছেন, এরকম দৃশ্য আমরা দেখেছি। হয়েছে হামলার পেছনে কারা দেয়, তাদের জড়িতদের বিচার দাবি করেছেন। একটু আগে ডাকসুর এজিএস এসেছিলেন এখানে। ডাকসুর এজিএস আমাদেরকে জানিয়েছেন অনতিবিলম্বে যারা এই হামলার পেছনে জড়িত, বিশেষ করে যে সকল পুলিশ এখানে অগ্রণী ভূমিকা পালন করেছে, যে সকল পুলিশ সদস্য বেশি আগ্রহী ছিল এই হামলার ব্যাপারে, তাদেরকে চিহ্নিত করা এবং এর পেছনে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করা এবং শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ডাকসুর এজিএস। এছাড়া ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবি জুবাইর এখন পর্যন্ত ইমার্জেন্সি বিভাগে রয়েছেন, তিনি খোঁজখবর নিচ্ছেন। এছাড়া বিভিন্ন জুলাই পরবর্তী বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা এখানে এসেছেন এবং তাদের ক্ষোভের কথা, তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন এবং যতটা সম্ভব যারা আহত রয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য সহায়তা করছেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটু ব্রিফিং চলছে। এখানে যারা এসেছেন তাদের যে অভিজ্ঞতার কথা তারা একটু জানাচ্ছেন, আমরা একটু জানার চেষ্টা করব। এখানে একজন আহত কথা বলছেন, একজন আহতর বক্তব্য আমরা একটু জানার চেষ্টা করব। আমরা তো দূরে চলে আসছি রে ভাই, আমার জোর করে রক্ত পড়তেছিল ভাই, ভয়ানক অবস্থা রে ভাই। 4টে সেলাই দেওয়া লাগছে কেন আল্লাহ। পুরো পরিস্থিতি তো আড়াইটার পরপরই তো সবাই আসা শুরু করলো এবং প্রচুর পরিমাণে আমাদের মা বয়স্ক মাদেরকে আসতে দেখলাম। এর ভিতরে চলতে থাকলো, হঠাৎ করে 2:30 থেকে 2:45 ভিতরে দেখলাম জল কামান শুরু করলো ওই সাইড থেকে।
চিফ অ্যাডভাইজারের অফিসের ওই সাইড থেকে পানি দেওয়া শুরু করলো। তারপরে আমরা ভাবতে পারিনি যে গুলি বা এই ধরনের গ্রেনেড হামলা, সাউন্ড গ্রেনেডে হবে। তারপরে তো পানির পরপরই সাউন্ড গ্রেনেড দিয়ে করলো, তারপরে অনেকে আহত হলো, প্রচুর আহত। এটা পরিকল্পিতভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার একটা চক্রান্ত, এবং যেভাবে হামলা হলো, পুলিশের লাঠি পেটা এবং এই গুলি, এই সাউন্ড গ্রেনেড এবং পা দিয়ে লাথি মারে, এটা তো হলো সেই ফ্যাসিস্ট হাসিনার সময় যে পুলিশ আমরা দেখেছিলাম সেই পুলিশ। পোশাক পরিবর্তন করে তো আসলে পুলিশকে আমরা পরিবর্তন করতে পারলাম না। আর এই শেষ মুহূর্তে এই রাত পোহালে নির্বাচন, এই মুহূর্তে এখানে কি এমন ছিল, 1000-5 ছেলে পেলে এখানে অবস্থান নেওয়া, এখানে এইভাবে মাঠ দিয়ে এই অবস্থা করে, এটা তো করা বা নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের একটা অংশ। এটা স্বরাষ্ট্র উপদেষ্টার এটা উচিত হয়নি। কারণ এই যে মাসুদ সাহেব যে আক্রমণ করলো তার পুলিশ বাহিনী দিয়ে, মাসুদ তো তার ক্যাপাবিলিটি নেই, তার ইয়ে না, এইভাবে এরকম হামলা হওয়ার এখানে কি চাওয়া হয়েছে? শহীদ শরীফ ওসমান হাদির আমার ভাই মারা গেছে, সেই মারা যাওয়ার বিচারটা চাওয়াই তো আজকে আমাদের এই ছেলেপেলেগুলোর এই অপরাধ হয়ে, এটা ইউনূস সাহেবের এই ব্যর্থতা। অবশ্যই অবশ্যই জি, যেমনটি শুনছিলেন, এখানে আহত এবং আহতদের যারা সাহায্য করছেন তারা এখানে পৌঁছেছেন এবং তারা এই যে একজনকে করে নিয়ে যাচ্ছে এবং তার পাঞ্জাবির সামনে আমরা রক্ত দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত ওনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু এর বাইরে হসপিটালের ইমার্জেন্সি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে এখন পর্যন্ত অনেক আহত ভর্তি রয়েছেন, ইনকিলাব মঞ্চের কর্মীরা ভর্তি রয়েছেন, তাদেরকে চিকিৎসা সহায়তা দিচ্ছেন। একই সময় এবং খবর পেয়ে সেখানে ছুটে এসেছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে একে একে হাজির হচ্ছেন অন্যান্য যারা ছাত্র সংগঠন রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জুবাইর আহমেদ এসেছেন। আমরা দেখতে আসছি, আমরা দেখতেছি ইনশাআল্লাহ, এটা হবে ইনশাআল্লাহ, আমরা আছি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। না, এটা তো অবশ্যই প্রত্যাশিত না। আমরা এই ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া দিয়েছি, সব পত্রিকাকে আমরা জানিয়েছি যে এটা প্রত্যাশিত না। সরকারের উচিত ছিল এগুলা আলাপ আলোচনা করে সমাধান করা। এইভাবে পুলিশ লেলিয়ে দিয়ে হামলা করা, এটা তো আগে ফেসিবাদ করেছে, এই সময়ে সেটা আমরা আশা করি না। তাদের এই দাবিগুলা অবশ্যই বিবেচনা করা উচিত ছিল। শান্তিপূর্ণ একটা সমাবেশ বা তাদের একটা অবস্থান তারা নিয়েছেন, এটার জন্য এইভাবে হামলা করে আহত করা বা গুলি করা বা কাঁদানে গ্যাস নিক্ষেপ করা, টিয়ার সেল নিক্ষেপ করা, এগুলো তো কোনো অবস্থায় কাম্য নয়। আমরা এটাকে সমর্থন করি না এবং আমরা মনে করি যে সরকারের উচিত এগুলো বিষয়ে আলোচনা করা, তাদের সাথে বসা, সমাধান বের করা আগে। যেহেতু সামনে জাতীয় নির্বাচন, কোনো অবস্থায় পরিস্থিতি উত্তপ্ত করা ঠিক হবে না। গোলামারিতে মাস স্বীকার করতে চাইবে কেউ, এই জন্য সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা আহত হয়েছেন, যারা গুলিবিদ্ধ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি এবং সরকারকে তাদের সুচিকিৎসার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। জি, যেমনটি শুনছিলেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবাইর ঢাকা মেডিকেল কলেজে এসেছেন এবং তিনি আহতদের দেখতে এসেছেন এখানে। ইতিমধ্যে একজন আহতের সাথে কথা বলেছেন এবং আমাদেরকে তিনি যেটা জানিয়েছেন যে কেউ নির্বাচনের আগে এরকম সহিংসতার কারণ হিসেবে হয়তো কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে, এরকম কোনো অসৎ উদ্দেশ্য থেকেও এই মুহূর্তে প্রশাসনের ভেতর থেকেও কেউ আসলে আগ্রহী হয়ে এ ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে। বিশেষ করে শান্তিপূর্ণ অবস্থানে গুলি করা এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সেটা স্বাভাবিকভাবে তিনি দেখছেন না এবং জিনিসটা এই আন্দোলন শান্তিপূর্ণভাবেই সমাধান করা যেত, সেটা না করে যে গুলি চালানো হয়েছে এই বিষয়টা মানে কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বা কোনো পক্ষ এই থেকে সুযোগ নিতে পারে বলেও তিনি ধারণা করছেন। এবং আমরা দেখছি যে জামাত ইসলামের এর আগেও কিছু নেতৃবৃন্দ এসেছিলেন এবং এই মুহূর্তে এসেছেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট ইহসানুল মাহবুব জুবাইর।
তিনি ইতিমধ্যেই জরুরি বিভাগে প্রবেশ করেছেন এবং সেখানে যারা আহত রয়েছেন তাদের সাথে নিশ্চয়ই কথা বলবেন, দেখা করবেন এবং খোঁজ খবর নেবেন। আমরা হসপিটালের গেটের বাইরে থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি একে একে আহতরা আসছেন এবং আহতদের বর্তমান অবস্থা অনেকেরই আশঙ্কাজনক বলে ইনকিলাব মঞ্চের কর্মীরা জানিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে হসপিটালের সামনে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং এখানে যারা রয়েছেন তারা তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন এবং এখানে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে এ ধরনের সহিংসতা তারা একেবারে অপ্রত্যাশিত ছিল এবং এই কথাটাই মূলত তারা আসলে বারবার বলতে চাইছেন। আমরা আরেকটু খোঁজার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি যে এখানে আরও যারা আহত রয়েছেন তাদের সবশেষ কী পরিস্থিতি এবং কিছুক্ষণ পরে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে এবং সেই সংবাদ সম্মেলনে জানানো হবে যে এই ঘটনা, এই অপ্রত্যাশিত ঘটনার পরে কী ধরনের পদক্ষেপ হতে পারে। বলেন সমস্যা নেই। লাইভ আছে, আচ্ছা বলেন। আমরা সামনে ছিলাম, সামনে তো ছিল। প্রথম থেকে হামলাটা হলো কি, জাবের ভাই আমরা জুমাপু মানে সবাই আগে সামনে ছিলাম, তো ওই সময় ঘেরার কোনো কথা ছিল না, আমরা একদম ইনস্ট্যান্ট সামনে ছিলাম। তো থাকার পরে আপনি জুমাপু আপনার হাদিবের ওয়াইফের সাথে জুমাপুকে পাঠানো হয়েছে। তারপরে মানে হাদিবের ওয়াইফকে ঢুকতে দিতেছে না যমুনার ভিতরে। তারপরে জুমাপুকে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের একলা যাইতেছে, আমরা তো একলা দিতে পারছি না। তারপরে জুমাপুকে পাঠানো হয়েছে, তো এখানে জুমাপুকে অ্যাটাক করা হয়েছে, ঢুকতে দেয় না। তো আমাদের জাবির ভাই বলছে যে এখান থেকে আমি দিক নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত কেউ কোনো রকম বিশৃঙ্খলা করবেন না। তো ওই অনুযায়ী আমরা সবাই বসেছিলাম। তারপর যেটা দেখলাম জুমাপুকে লাইভ চলতেছে, জুমাপুকে আঘাত করা হয়েছে। জুমাপুকে আঘাত করা হওয়া মানে কি, জাবের ভাইকে আঘাত করা। জাবের ভাইকে আঘাত করা মানে হাদিবের, এটা সবাই জানে, এটা বলার দ্বিতীয় কিছু নেই। তো এই কারণে যখন আমরা বের হই তখন ব্যারিকেডের সামনে যে পুলিশগুলো ছিল তারা তো লাইন বরাবর ওরা বাইরে সব ঢুকছে। ঢুকার পরে আপনার আর বিজিবি আর সামনে যে সাদার যে বাহিনী ছিল ওরা তো মনে করেন বাইক গুলি ককটেল টিয়ার যা পারতেছে উড়াদুরা মারতেছে। এমনকি যে আমারও লাগছে, এই যে এখান থেকে আমারও লাগছে, আমার সাথে আমার বন্ধু আছে, দুনো পায়ে গুলি লাগছে, ভিতরে আছে। আহত আসছে, আমরা একটু দেখার চেষ্টা করবো। এইমাত্র বের করা হয়েছে, তাকে স্ট্রেচারে করে আনা হচ্ছে এবং চারদিকে তাকে ঘিরে ধরেছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা এবং দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে তাকে অন্য একটি গাড়িতে তোলা হচ্ছে। আমরা একটু দেখার চেষ্টা করছি কাকে নিয়ে আসা হয়েছে। তাকে একটি গাড়িতে তোলা হবে, অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, তাকে আরও ভালো চিকিৎসার জন্য অন্য হসপিটালে ট্রান্সফার করা হচ্ছে। দেখছেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন ইনকিলাব মঞ্চে, তারা এখানে এসেছেন এবং যথাসম্ভব যারা আহত রয়েছেন তারা যেন সঠিকভাবে চিকিৎসা পায় সে ব্যাপারে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একজন আহতকে হসপিটাল থেকে ইমার্জেন্সি থেকে বের করা হয়েছে, তাকে অন্য একটি জায়গায় আরও ভালো চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, আপনি নিশ্চয়ই জানেন তার ঠোঁটে ব্যান্ডেজ করা, আপনি দেখতে পাচ্ছেন হয়তো। এবং রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার অত্যন্ত পরিচিত মুখ, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র শিক্ষকদের বিভিন্ন অধিকারের জন্য তিনি সবার আগে থাকেন এবং জুলাই বিপ্লবে অন্যতম ভূমিকা রক্ষা করেছেন উত্তরাঞ্চলে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী অঞ্চলে জুলাই আন্দোলনে যিনিও একেবারে অগ্রগামী সৈনিক ছিলেন তিনি রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয়, তিনি আজকে ইনকিলাব মঞ্চের এই আন্দোলনে ছিলেন এবং সেখানে একদম সামনের সারিতে ছিলেন। এ সময় তিনি আহত হন এবং তার শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ দেখতে পেয়েছি আমরা। এইমাত্র তিনি রাজশাহী মেডিকেল কলেজ ত্যাগ করলেন, হসপিটাল ত্যাগ করে তিনি অন্য কোথাও চিকিৎসা নেবেন এবং দেখছেন যে এখানে ইনকিলাব মঞ্চের কর্মীরাও ভিড় করেছেন এবং সালাউদ্দিন আম্মার ফ্যাসিবাদের সময় থেকেই
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একেবারে সামনের সারি থেকে তিনি আন্দোলন করেছিলেন। তার ভূমিকা ছিল বিশেষ করে জুলাই বিপ্লব চলাকালীন সময়ে তিনি প্রত্যেকটা মুহূর্ত অনলাইন অফলাইন তিনি সামনের সারিতে ছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন, এবং তার পরবর্তীতে এখন তিনি ইনকিলাব মঞ্চের সাথে যুক্ত হন দেখা যায়। এবং আজকেও একইভাবে ইনকিলাব মঞ্চে যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার যে বিচারের দাবি চলছিল যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, সেখানেও সালাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন এবং তিনি সেখান থেকেই পুলিশের হামলায় আহত হন। এবং আমরা দেখতে পেয়েছি তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতস্থান এবং সেখানে ব্যান্ডেজ করা হয়েছে, এবং সেই অবস্থায় তিনি জরুরি বিভাগ ত্যাগ করেছেন। তো আমরা এই মুহূর্তে জরুরি বিভাগের সামনে আছি এবং এখানে দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষের জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের যেই বক্তব্য আমরা একটু জানার চেষ্টা করছি, তাদের অনুভূতিগুলো আমরা একটু জানার চেষ্টা করছি। তারা বারবার করে বলছেন যে তাদের এই আজকের এই ঘটনা একেবারে অপ্রত্যাশিত ছিল। তারা কল্পনা করতে পারে না যে এরকম পরিস্থিতির মুখোমুখি পড়বেন, বিশেষ করে ইন্টারিম সরকারের সময়ে। তো এখানে আসলে বেশ কৌতূহলী মানুষদের দেখেছি, বিশেষ করে ইনকিলাব মঞ্চের অনেককে দেখেছি এবং অন্যান্য যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকেও দেখেছি, তারা এখানে আসছেন। এবং একটু আগে যেটা বলছিলাম যে আসলে ইন্টারিম সরকার দেখছেন যে আরও একজন আহতকে বের করা হচ্ছে, তার পায়ে আহত, আপনি দেখছেন যে রক্তাক্ত পা এবং একাধিক ব্যান্ডেজ করা আছে। ব্যান্ডেজের বাইরেও তার ক্ষতস্থান দেখা যাচ্ছে। আসলে বাম পায়ের নিচের দিকে অনেকটাই ক্ষতস্থান এবং সেখানে এখনও রক্ত ঝরছে, যেটা আমরা দেখেছি। তো ইন্টারিম সরকারের সময়ে জুলাই ইনকিলাব মঞ্চের কর্মীদের উপরে হামলা হবে, এটা একেবারে অপ্রত্যাশিত ছিল এবং স্বাভাবিকভাবেই তারা আজকে ক্ষুব্ধ এবং তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখছি একেবারে ইমার্জেন্সি বিভাগের ভেতরের অংশে যেখানে আহতদেরকে রাখা হয়েছে এবং সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে অন্যান্য ওয়ার্ডেও বেশ কয়েকজনকে স্থানান্তর করা হয়েছে, কয়েকজনের এক্সরে করা হয়েছে এবং অন্যান্য যে চিকিৎসা সেগুলোর ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে যারা সহযোদ্ধা রয়েছিলেন আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রেচারে একজনকে রাখা হয়েছে। আমরা একটু কাছ থেকে দেখার চেষ্টা করব। জি জি এখানে দেখছেন যে একজন একেবারেই আহত অবস্থায় রয়েছেন। এক্সরে রুমে প্রবেশ করানোর জন্য অপেক্ষা করে রাখা হয়েছে এবং এটা এক্সরে রুমের একদম সামনে। এক্সরেতে একের পর এক জুলাই যোদ্ধাদেরকে এখানে প্রবেশ করানো হচ্ছে এবং তাদের এতে বোঝাই যাচ্ছে আসলে শুধু ক্ষতস্থান ওপরে নয়, বরং হাড় ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। সেখান থেকে মূলত এক্সরেতে পাঠানো হচ্ছে। একটু আমরা কথা বলার চেষ্টা করব। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং এই সততার লড়াই চলবে। ইনকিলাব মঞ্চ আমরা 8 জন ছিলাম, গতকাল অবস্থান ধরে রাখছি। আমাদের উপরে আব্দুল্লাহ, জুবায়ের, জাবের আর আম্মার, তারা ওইখানে ছিল। তাদের উপরে তো কীভাবে অ্যাটাক করছে দেখছেন। আমরা 8 জন যমুনার সামনে ছিলাম। আমাদের উপরে 20 থেকে 25 জন পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্য এদের মানুষকে এরকম পিটায় না, আমাদের অকথ্য ভাষায় গালাগালি করছে এবং পিটাইছে। কিন্তু আমরা তো এই দেশের জন্য 47, 52, 71 থেকে 24 পর্যন্ত লড়বে। হাদি ভাই যে কথা বইলা গেছে যে 50 বছর বাঁচার দরকার নাই, যদি 5 বছর ওই ইফেক্ট তৈরি হয় তার জন্য মৃত্যুর জন্য প্রস্তুত। আমরা দেখছি যে জি যেমনটি দেখছিলেন যে এখানে যিনি আহত এই মুহূর্তে তাকে এক্সরেতে নেওয়া হবে। তাকে আবার বিচার। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।
সবাই আমরা হাদি, সবাই হাদি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। জি, যেমনটি দেখছিলেন এক্স রে রুম থেকে একে একে বের করা হচ্ছে, একে একে বের করা হচ্ছে এবং তারা তাদের যেই ক্ষোভের কথা, তারা আহত, তারা স্ট্রেচারে শুয়ে আছে, নড়াচড়া করতে পারছে না, রক্তাক্ত, কিন্তু তাদের মুখে এখনও সেই স্লোগান, শহীদ ওসমান হাদির যে অন্যতম স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ, সেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি তারা দিচ্ছেন। আসলে আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে শুয়ে এক্স রে রুম থেকে বেরিয়ে তাদের মুখ থেকে যে সেই স্লোগানটা, সেই ন্যায়ের স্লোগান, ইনসাফের স্লোগানটা এখন পর্যন্ত আছে। তারা বলছেন ইনকিলাব জিন্দাবাদ। আমরা একটু জানতে চাইবো, যিনি উপস্থিত ছিলেন আজকে সে সময় যখন পুলিশ হামলা করে, সে সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক। আমরা একটু কথা বলতে চাইবো, কি দেখলেন এবং এটা প্রত্যাশিত ছিল কিনা? দেখেন, প্রথমত হইতেছে আমরা এখানে আমি ব্যক্তিগতভাবে ওখানে গেছিলাম শুধুমাত্র একটা ন্যায্য দাবি নিয়ে, এর বাইরে তো কোনো কিছু না। আমরা কোনো অরাজকতা সৃষ্টি করিনি, আমরা কোনো কিছু করিনি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, সরকারের কাছে বলছি, জানাইছি আমাদের কি দাবি, এবং একটাই দাবি ছিল জাতিসংঘ শান্তিপূর্ণভাবে এখানে আমাদের বিচারটা করে দিবে। উনাদের বিচার না করে আমাদের বিচার করে দিল পুলিশ। আমি তো বুঝলাম না এখানে হিসাবটা। আমরা যখন প্রথমে কয়েক দফায় কথাবার্তা বলার পরে পুলিশের থেকে যখন বলা হলো ভিতরে না প্রবেশ করার জন্য, তখন আমরা বারবার বলছি আমরা এখানে থাকবো, আপনি প্রয়োজন ওয়াকি টকিতে আমাদেরকে জানান যে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন। ওনারা এখান থেকে আমাদেরকে সহযোগিতা না করার কারণে পরবর্তী আমরা ব্যারিকেড ভেঙে তখন ভিতরে যাওয়া শুরু করি। প্রথমে আমাদেরকে পানি মারে, তার পরবর্তী থেকে লাঠিচার্জ, এরপরে সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে ওরা গুলি পর্যন্ত ছুড়ে আমাদের গায়ে। তাহলে আমরা 24টা করলাম কেন? পোশাকের পরিবর্তন এসে, আচরণে তো সেই পুরানো প্যাসিবাদী আছে। আমি তো বুঝলাম না, মানে আমরা যে আন্দোলনটা করছি যদি আমাদের গায়ে গুলি করে আবার, তাহলে আমরা আন্দোলনটা করলাম কেন? তো অতএব আমি বলতে চাই এত কিছু না, এই আন্দোলন চলমান, 24 এখনো থামে নাই, 24-এর বিপ্লব এখনো আমাদের সাথে আছে। আমরা একসাথে চলবো এবং নতুন দেশ গড়ার আমরা প্রত্যাশা করতেছি। শহীদ হাদি হত্যার বিচারের দাবি আরো জোরালো হবে কিনা এখন? আনডাউটেডলি। আপনার কি মনে হয় যে এটা জোরালো হবে না আরো? উনি যেই কথাটা, যেই জিনিসটা কায়েম করতে চাইছে ইনসাফ, সেই ইনসাফটা আপনি আমাদের সাথে করলেন না। আপনার খুনি এখনো বিদেশে পালায় আছে, আপনি আমাদের উপরে গুলি চালাচ্ছেন, এটা তো ইনসাফ কায়েম করলেন না। অবশ্যই এটা জোরালো হবে। আমি আশা করতেছি আগামীকালকে শুধু ইনকিলাব মঞ্চ না, আমি ব্যক্তিগতভাবে না, সমগ্র বাংলাদেশ এখানে এক হবে এই হাদির হত্যা বিচার এবং আমাদের বিচারের জন্য। যেমনটি শুনছিলেন যে আজকের এই ঘটনার পরে আন্দোলন নিঃসন্দেহে আরও বেগবান হবে বলে যারা সংগঠন ছিলেন, আমি একটু আগেই কথা বলছিলাম, তিনি আজকে যখন পুলিশ হামলা করে সেই সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং একটু কথা লাস্ট রিকোয়েস্ট যে সঠিক তথ্যটা তুললেন। মানে এমন এক পর্যায়ে আসি যে স্বাধীনতা করে আমরা কি পেলাম, মানে মনে হয় যে স্বাধীনতা থেকে আমরা পরাধীন, স্বাধীন হয়েও ওখানে সব স্বাভাবিক ছিল, সবাই স্বাভাবিক ছিল। কি জন্য আমাদের উপরে শুধু কোনো প্রয়োজন চালা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, কি জন্য? ওরা কি করছে, ওই পাশ দিয়ে সাউন্ড গ্রেনেড ছুটতে, শাহবাগ দিয়ে কয়েক গাড়ি পুলিশ ঢুকছে, মানে পথচারী দেখে নাই, মহিলা দেখে নাই, মা বোন দেখে নাই, মানে হুরুস্থলে পিঠাইছে। সংক্ষেপ কি বলে যে আমার এমনভাবে বাড়ি দিয়েছে, মাথায় বাড়ি দিয়েছে। আসলে কারো কিন্তু মাথায় বাড়ি দেওয়া রাইট নাই, বাড়ি দিয়েছে ঠিক আছে, শরীরে গেছে, গাড়ি লাগছে, আমার বন্ধু অলরেডি পড়ে রয়েছে, ঠিক আছে। এখানে ধরেন, হাতে না পায়, গাড়ি লাগছে, এখানে ধরেন, এই যে ধরেন এখানে যেমনটি ছিল। কিন্তু এরা আমরা চাই না, আমরা স্বাভাবিক ছিলাম, শুধু হাদি ভাইয়ের বিচারটাই চাইছিলাম। যেমনটি শুনছিলেন যে আসলে তাদের ক্ষোভের জায়গাটা হচ্ছে তারা শহীদ ওসমান হাদির বিচার চেয়েছিলেন এবং এই সাধারণ একটি শান্তিপূর্ণ দাবিকে তারা এভাবে যে হামলা করেছে, সেই জন্য মূলত তাদের ক্ষোভটা আরও বেশি, যে এটি একটি শান্তিপূর্ণ দাবি ছিল এবং শহীদ ওসমান হাদির হত্যার বিচার বাংলাদেশের প্রতিটি মানুষ চাই এবং সেই দাবিরই প্রতিফলন ছিল মূলত আজকে। আমরা দেখছি আরেকজনকে জরুরি বিভাগ থেকে বের করা হচ্ছে, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং দেখছি যে তার বাম পায়ের হাঁটুতে ব্যান্ডেজ করা আছে এবং বোঝা যাচ্ছে তিনি সেখানে যমুনার সামনে। যতদূর জানতে পারছি আহতরা হয়তো শাহবাগে জড়ো হবেন এবং সেখানে নতুনভাবে আন্দোলন করার সম্ভাবনা রয়েছে। ভাই, যতক্ষণ পর্যন্ত আমাদের শেষ বিন্দু পর্যন্ত আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। ইনকিলাব জিন্দাবাদ।
যে যেমনটি শুনছিলেন যে এখানে একজন আহত দুজনের কাঁধে ভর করে বেরোচ্ছেন এবং তিনি তার যে স্লোগান শহীদ হাদি হত্যার যে স্লোগান সেটাও তিনি আরও একবার স্মরণ করলেন এবং এই অবস্থায়ও তারা বারবার বলছেন ইনকিলাব জিন্দাবাদ। এবং এখানে আমরা দেখছি যে আরও এখানে অনেকেই রয়েছেন। আমরা এখানে কথা বলছেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল, আমরা একটু তার কথা শুনবো। আইনের আশ্রয় নেবেন, সরকারের কাছে তারা সহযোগিতা চাইবেন, সরকারের কাছে জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীতে অনেকেই জড়িত আপনারা জানেন। পরে আমাদের একজন নেতা গত কয়েকদিন আগে হত্যা করা হয়েছে, রেজাউল করিম। পালন করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দাবি দেওয়া কিন্তু সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে শান্ত রেখে সুন্দর করে এটা সম্ভব। আমরা কোনো অবস্থায় সাধারণ নিরীহ জনগণের উপর হামলাকে আমরা সমর্থন করি না। আপনি বলছেন নির্বাচনকালীন সময় 4-5 দিন যৌক্তিক দাবি নামতে পারবে। শান্তিপূর্ণভাবে যে কোনো কর্মসূচি পালনের অধিকার প্রত্যেক নাগরিকের আছে। সেখানে কোনো অবস্থায় এই ধরনের হামলা অথবা এই ধরনের বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করা সাধারণ নাগরিকের উপর এটা আমরা কোনো অবস্থায় গ্রহণ করতে পারি না, মেনে নিতে পারি না। দেশবাসী এটা মেনে নিতে পারে না। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি যে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। আপনার আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর। তিনি আহতদের একটু আগেই ইমার্জেন্সি বিভাগে দেখেছেন, তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের কথা শুনেছেন। তিনি আমাদেরকে আরও একবার জানিয়েছেন যে এই মুহূর্তে নির্বাচনের 1 সপ্তাহরও কম সময় বাকি রয়েছে। এই মুহূর্তে এরকম একটি হামলা ভিন্ন কোনো কারণ থাকতে পারে এবং এইরকম একটি মুহূর্তে ঘোলা পানিতে কেউ মাছ শিকার তথা এই মুহূর্তে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে কেউ স্বার্থ সিদ্ধি করতে পারে, এরকম একটি কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সে অনুযায়ী এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী প্রায় 30 জন এখানে ভর্তি আছেন এবং আমরা দেখেছি এখানে আরও বেশ কয়েকজন বেড়েছে। তবে একই সাথে বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে এখান থেকে বের হয়ে গেছেন। তবে তারা প্রত্যেকে বের হওয়ার সময়ে এক্স রে রুমে প্রবেশের সময়ে অথবা আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় তারা একটা কথা বারবারই বলেছেন, শহীদ ওসমান হাদির অন্যতম প্রত্যাশা ছিল ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তাদের এই স্বপ্ন, শহীদ ওসমান হাদির স্বপ্ন তারা বাস্তবায়ন করবেন এবং সেই বাস্তবায়ন করার জন্য যদি এরকম পরিস্থিতি আরও পড়তে হয় তারা নিঃসন্দেহে যাবেন। এবং এটাও জানিয়েছেন যারা অন্যতম সংগঠক, তারা জানিয়েছেন যে আজকে এই ঘটনার পর থেকে ওসমান হাদির হত্যার বিচার সহ ইনকিলাব মঞ্চের দাবিগুলো আরও আজকের পর থেকে আরও জোরালো হবে। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ইমার্জেন্সি বিভাগ থেকে সবশেষ।